এখানকার নেতা নয় জনতা নিয়ে আমি পাড়াতেই পৌঁছে গেছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার ভোটার 17 লক্ষ, প্রায় ছুঁই। ষষ্ঠ দফায় আগামী 25শে মে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এখানকার স্থানীয় যারা মানুষজন রয়েছেন, স্থানীয় ভোটার যারা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। তাদের অভাব অভিযোগ, তাদের সুখ দুঃখ, তাদের কেমন সাংসদ চান তারা, গত 5 বছরে তারা কি পেয়েছেন আর কি পাননি তার খতিয়ান দেবেন তারা। সামনে তো নির্বাচন, ভোট তো দেবেন নিশ্চয়ই, তো কি ইস্যুতে ভোট দেবেন এবার? এবার ইস্যু আমাদের কাছে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে রুটি কাপড়া মাকান, অন্ন, শিক্ষা, বাসস্থান, এই চাহিদা নিয়ে হচ্ছে যে আমরা এবারে লোকসভা নির্বাচনে ভোট দেবো। আমরা বিগত দিনে উন্নয়ন চেয়েছি, এবারও আমাদের মূল ইস্যু হচ্ছে উন্নয়ন। রাস্তাঘাট, আলো, জল যারাই দিতে পারবে তাদেরকে আমরা ভোট দেবো। গত 5 বছর কি পেয়েছেন আপনারা, কতটা পেয়েছেন, উন্নয়ন হয়েছে? গত 5 বছরে কিছু উন্নয়ন হয়নি। যাকে আমরা ভোট দিয়ে জিতেছিলাম, বাঁকুড়ার মানুষ বলেছিল যে আমরা ভূমিপুত্রকে চাই, সেই ভূমিপুত্র হিসেবে আমরা সুভাষ সরকারকে জিতিয়েছিলাম। কিন্তু বিগত 5 বছরে তিনি একটাও কোনো কাজ করেননি বাঁকুড়া মানুষদের জন্য। সেই জন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে যারা উন্নয়ন করবে তাদেরকে আমরা ভোট দেবো, সুভাষ সরকারকে আমরা একটা ভোটও দেবো না। বিগত 50 বছরে যা হয়নি তা গত 5 বছর করে দেখেছেন আমাদের বাঁকুড়া সাংসদ সুভাষ সরকার। যেমন আমাদের বাঁকুড়ায় কারজুড়ি জায়গার হল স্টেশন হয়ে গেছে, আমাদের বাঁকুড়া গোবিন্দনগর ব্লক হসপিটাল, সেটা উনি করেছেন। এবং আমাদের যে ইতিমধ্যে আমাদের যে বিশ্ববিদ্যালয়, সেটা উনি করেছেন। বেনারসের এই রাস্তা, আমাদের 6 লেন রাস্তা, উনি একদম আমাদের কেন্দ্রীয় নীতিন গডকরির কাছে কথা বলেছেন। কিছুদিনের মধ্যে হয়তো এই কাজগুলো শুরু হয়ে যাবে। যারা বলতে কিছু দেখতে পাচ্ছে না, তারা হয়তো জানে না বা না দেখেও না জানার ভান করে এই কথাগুলো বলছেন। সার্বিকভাবে কোনো কাজেই হয়নি, তার নমুনা তো আমাদের এইখানে দেখতে পাচ্ছি। ব্লকের আমাদের বাঁকুড়া 1 নম্বর ব্লকে কি কাজ হয়েছে একটা শুনিয়ে দেখ, কোনো কাজ হয়নি। আমরা বাঁকুড়ায় সাংসদ ডক্টর সুভাষ সরকারকে বড় বড় কাজের জন্য নিয়ে এসেছি, যেটা হচ্ছে এই বিগত কিছু বছর ধরে যে কাজগুলো হয়েছে, যেমন বাঁকুড়া কারজুড়িডাঙ্গা হল স্টেশন, বাঁকুড়ায় লিফট হয়েছে স্টেশনে, প্রতিটি গ্রামে গ্রামে একটা নয় 4টে 5টা করে সোলার লাইট হয়েছে। এরপরও যদি মানুষ বলে যে কাজ হয়নি, তাহলে আর কিছু বলে না। শুধু এরা মানে ধর্মের নামে রাজনীতি করে, আর তো কিছু নেই। একটা কাজ বলে দিক যে অমুক বুথে হয়েছে, অমুক ব্লকে হয়েছে, কাজের নিরিখে কোথাও দেখাতে পারবে না। ওই শুধু সমীকরণ করে চলছে, বাস, আর কিছু নেই। বিজেপির পুঁজি বলতে কিছু নেই, -0। এখানে কোনো উন্নয়ন হয় না। বাঁকুড়া ব্লক 1ও তো কিছু হয়ই না, আর বাঁকুড়া জেলাটার মধ্যে লোকসভার মধ্যে কোথাও উন্নয়ন হয় না, শুধু এখানে সমীকরণ। আমরা ধর্ম দেখি না, আমরা সাধারণ মানুষকে দেখি, আমরা সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্র নিয়ে চলি। রাম মন্দির কি মনে হয় প্রভাব পড়বে ভোটে? শুধু রাম মন্দির আমাদের ভারতবর্ষে নয়, সারা বিশ্বে প্রভাব পড়ছে। আপনারা হয়তো দেখেছেন, আপনারা হয়তো দেখিয়েছেন কিভাবে USA, আমেরিকা, কানাডাতে সবাই রাম মন্দিরের পতাকা নিয়ে কিভাবে র্যালি করছে, লক্ষ লক্ষ গাড়ির সাথে র্যালি করছে। কানাডা থেকে 2200 গাড়ি ইন্ডিয়াতে এসছে। ভোটে কি তার প্রভাব পড়বে? 200% পড়বে, কারণ রাম আমাদের আস্থা, রামকে নিয়ে আমাদের সারা বিশ্বের ইকোনমি চলে। ধর্মীয় উন্নয়ন দিয়ে কখনো দেশের উন্নয়ন হয় না। দেশের উন্নয়ন করতে গেলে আর্থসামাজিক উন্নয়নটা হচ্ছে মেন উন্নয়ন। কর্মসংস্থান, চাকরি, পরিযায়ী শ্রমিক, 2024-এর লোকসভা নির্বাচনে এগুলো তো ইস্যু। চারপাশে চাকরি বাকরি জাহাল, তো এগুলো ভাবায় না? আজ অবধি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ভ্যাকেন্সি চাকরি এখন অবধি আপনি দেখেছেন যে দুর্নীতিগ্রস্ত হয়ে বাদ হয়েছে? দেখেছেন কি? আমি আগের বছর থেকে শুরু করছি IBPS, IRS, SSC, CHSL, CGL ইত্যাদি সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয়েছে। ইভেন কি আমার ব্যাচের 13 জন জয়েন করেছে। এই যে ভাই বলছিলেন যে সমস্ত দপ্তরের কথা বলছেন, আগে লক্ষ্য করে দেখুন যে পূর্বে যে সংখ্যায় এই দপ্তরগুলোতে চাকরি হতো, এখন কি সেগুলো হচ্ছে? রেলের মতো দপ্তরে লক্ষ লক্ষ পদ কিন্তু এখনো পড়ে আছে, সেখানে কিন্তু মোদী সরকারের কোনো ইয়ে নেই। সেই সরকার যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে আমরা সরকার গঠন করলে বছরে কোটি কোটি বেকারের চাকরি দেবো, কিন্তু সেটা কি তারা রাখতে পেরেছে? তাদের কাছে আমি প্রশ্ন করব। কেন্দ্র সরকারের তো অ্যাটলিস্ট কাজ করানোর উদ্দেশ্য রয়েছে, কর্মসংস্থান তৈরির উদ্দেশ্য মানে সদিচ্ছা রয়েছে। সঙ্গে সঙ্গে আপনাকে স্বনির্ভর করার জন্য কেন্দ্র সরকার আজকে রকমারি প্রকল্প এনেছে, নাম গোনালে সন্দেহ হয়ে যাবে। বাট ইন্টেনশনের কথা যখন আসে, তখন রাজ্য সরকার কি করছে? এরা সবসময় চাইবে যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার আছে তাদেরকে টার্গেট করতে।
কারণ পশ্চিমবাংলা আমাদের অবিজেপি সরকার, তৃণমূলের মাটি মানুষের সরকার, এরা পুরো টার্গেটটা রেখেছে এখানে। যে সমস্ত রাজ্যে অবিজেপি মুখ্যমন্ত্রী আছে তাদেরকে দেখুন বিভিন্ন সংস্থা দিয়ে পরে ইডি সিবিআই দিয়ে তাদেরকে হ্যারেজ করার চেষ্টা করা হচ্ছে, তাদের দূরবীন দিয়ে তাদের দুর্নীতি খোঁজার চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু ধোপে টিকবে না। দেখুন, দুর্নীতি রাজ্যে হয়েছে এটা হচ্ছে সবাই জানে, গোটা ভারতবর্ষ জানে, গোটা পৃথিবীও জানে। দুর্নীতি রাজ্যে একটা মূল বিষয়, এই লোকসভা নির্বাচনও হবে। তার সাথে সাথে ইলেকটোরাল বন্ডও একটা মূল বিষয়। এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে হচ্ছে যে কোটি কোটি টাকা রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং হচ্ছে যে কেন্দ্রীয় বিজেপি তারা নিয়েছে ব্যাকডোরের মাধ্যমে। এর উত্তরও তো এই লোকসভা নির্বাচনে মানুষ চাইবে। 2024 নির্বাচনে প্রাইস হাইক অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি একটা ইস্যু, তো একটা ফ্যাক্টর, তো কি বলছেন এখানকার মানুষজন, কি মনে হয়? বৃদ্ধি সেভাবে পৌঁছায়নি। এখন তেলের দাম অনেক কম, মুসুরের ডাল অনেক কম। 2014 সালে মোদী সরকার আসার সময় গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন মোদী সরকার আসার ফলে হয়েছে 1100 টাকা। আপনি বলুন পেট্রোলের দাম ছিল হচ্ছে যে 70 টাকা 60 টাকা, সেটা এখন হচ্ছে 103 টাকা। এগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি। পেট্রোল, ডিজেল, এই কেরোসিন ছিল 15 টাকা, সেটা হচ্ছে 100 টাকা লিটার এখন বর্তমান দাঁড়িয়েছে। এগুলো হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে দেখতে পায় না। নিশ্চিতভাবে যারা অন্ধভক্ত তারাই এই কথাই বলতে পারে, কারণ তাদেরকেও পকেট দিয়ে ওই 103 টাকা দিয়ে পেট্রোল কিনতে হয়। বাজারে চাহিদা বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে। আজকে ভারতবর্ষ যারা বলছেন জিনিসের দাম বাড়ছে, স্বাধীনতার পর থেকে আমাকে দেখান যে জিনিসপত্রের দাম কমেছে কখন? কারণ ইনফ্লেশন রেটের সঙ্গে ওটা তাল দিয়ে প্রতি বছর বাড়বে। এবার এর পিছনে যে কষ্ট কারণ আছে, মূল কারণ, সেটার মধ্যে দুটো জিনিস। একটা হচ্ছে ভারতবর্ষের অনিয়ন্ত্রিত জনসংখ্যা এবং অনুপ্রবেশ। সেগুলো নিয়ে এনারা কিছু বলবেন না, কারণ বাম আমলে অনুপ্রবেশ ছিল, আজও দিদির অনুপ্রবেশ চলছে। দুদিনে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড সব বানিয়ে নেবেন। তো তাহলে এই যে বাইরে থেকে অনুপ্রবেশ আসছে, আমাদের জিনিসগুলো নিচ্ছে, তার জন্য দাম বাড়ছে না। আগে 50 টাকা নিয়ে বাজারে গেলে সবজির থলিটা পুরো ভর্তি হয়ে যেত। আজকে আপনি 200-300 টাকা নিয়ে যান, সবজির থলি আপনার ভর্তি হবে না, এক কোণে পড়ে থাকবে। এটা আছে দিন। এখন সবজির দাম বেড়ে যাচ্ছে, ডালের দাম বেড়ে যাচ্ছে, তখন মনে পড়ছে এই লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা বাড়িয়ে ভোটের আগেটায় আর ইলেকট্রিসিটি বিল 9 টাকা 30 পয়সা করে দিয়ে তখন দ্রব্যমূল্য বাড়ছে। এখন 100 দিনের কাজে ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা মাফিক পশ্চিমবাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে। বঞ্চনার কথা হচ্ছে, আমি আপনাকে ছোট্ট করে দুটো জিনিস বলি। আমাদের এখানে আবাস যোজনায় ভারতবর্ষে 2.94 কোটি গোটা ভারতে, গ্রামীণ ভারতে ঘর পেয়েছে। তার মধ্যে আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ পেয়েছে 1.18 crore, মানে 50% এখানে পেয়েছে। আজকে মুদ্রা লোন 28 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলা পেয়েছে 2.4 crore, যার মানে হচ্ছে 10%। 30টা রাজ্যের মধ্যে 10% একা পশ্চিমবঙ্গ নিয়ে বসে আছে। তাহলে বঞ্চনা কোথাও নেই। বঞ্চনার কান্নাটা এটা শুধুমাত্র ভোটের গিমিক। তাহলে শ্বেতপত্র কেন প্রকাশ করছে না মোদী এখন পর্যন্ত, যে এই দেখো আমি দিয়েছি, তার ডকুমেন্ট কেন দেখাতে পারছে না? এক বাক্যে আমরা জানতে চাইবো, বাঁকুড়া কাকে চায়, কেমন সাংসদ চায়? আমরা সিনেমা আর্টিস্ট চাই না, আমাদের সিনেমা আর্টিস্ট দেখতে চাই না, আমরা কাজের মানুষ চাই। 1,74,000 ভোটে গতবারে জিতেছিলাম, এবারে 3 লক্ষ ভোটে জিতাবো সুভাষ সরকার। বেকারদের কথা পার্লামেন্টে বলতে পারবে, দ্রব্যমূল্য বৃদ্ধি কমাতে পারবে, সেরকম সাংসদ নিরঞ্জন দাশগুপ্তই আছে। নিরঞ্জন দাশগুপ্তই পশ্চিমবাংলা মানুষ, বাঁকুড়া মানুষ চাই। যে মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে, করোনার সময় যে মানুষকে পাশে রেখেছে, সেই সংসদ অরূপ চক্রবর্তীর মতন লোককে আমরা চাই। আমরা বহুদিন বাদ দিয়ে কাশীনাথ মিশ্রের প্রয়াত কাশীনাথ মিশ্রের ছায়া আমরা অরূপ চক্রবর্তীর মধ্যে দেখতে পেয়েছি। কাজের মানুষ এই করোনায় 3 বছর যেভাবে গরিব মানুষের পাশে ছিল, আমরা অরূপ চক্রবর্তীকে 4 লাখ ভোটে জিতাচ্ছি। বোঝাই যাচ্ছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার কিন্তু শিয়ানে টক্কর। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়, কিন্তু সময় শেষ। তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজকের মতো এখানে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো দিন।